মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন যাকে বলে একেবারে টালমাটাল। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে ঘটনা এমন একদিকে মোড় নিয়েছে যে পুরো বিশ্ব এখন গভীর উদ্বেগের সাথে তাকিয়ে আছে এর পরিণতির দিকে। চলুন এই সংকটের একেবারে ভেতরে গিয়ে দেখি ঠিক কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। তো প্রশ্নটা কিন্তু এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যে কি আসলেই একটা নতুন যুদ্ধ শুরু হয়ে গেল? গত ৩ দিনের ঘটনাগুলো আমাদের ঠিক এই কঠিন প্রশ্নের সামনেই এনে দাঁড় করিয়েছে। চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। ঘটনার শুরুটা হয়েছিল একটা নির্দিষ্ট দিনকে ঘিরে। শনিবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। এই দিন একটা ভয়াবহ সামরিক অভিযান চালানো হয়, যা মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপকে চিরদিনের জন্য বদলে দেওয়ার একটা হুমকি তৈরি করে, আর এই সংকটকে একটা সম্পূর্ণ নতুন দিকে ঠেলে দেয়। এই অভিযানের একটা সাংকেতিক নামও ছিল অপারেশন এপিক ফিউরি। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে এই হামলাটা চালায়, যা ছিল ইরানের সার্বভৌমত্বের ওপর একদম সরাসরি একটা বিরাট আঘাত। আর এই হামলার লক্ষ্যগুলোও কিন্তু কোনো সাধারণ লক্ষ্য ছিল না। একদিকে যেমন নাতানজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা, তেমনি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন টপ কমান্ডারকে টার্গেট করা হয়। মানে এটা পরিষ্কার যে এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে আঘাত করা। কিন্তু এত বড় একটা হামলার পর ইরান যে চুপ করে বসে থাকবে না, সেটা তো জানা কথাই ছিল। তাদের প্রতিক্রিয়া ছিল ধারণার চেয়েও অনেক বেশি দ্রুত এবং ব্যাপক, যা মুহূর্তের মধ্যেই পুরো পরিস্থিতিকে একটা বহুমুখী সংঘাতের রূপ দেয়। ইরানের জবাবটা যে কতটা ব্যাপক ছিল তা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যায় যথেষ্ট, আর সেই সংখ্যাটা হল ২৭। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি দাবি করেছে যে তারা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ২৭টা মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। শুধু এই একটা সংখ্যাই তাদের পাল্টা আক্রমণের তীব্রতা বোঝানোর জন্য যথেষ্ট। ইরানের প্রতিশোধের আগুন কিন্তু শুধু একটা জায়গায় সীমাবদ্ধ ছিল না। কাতার থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি তো বটেই, একই সাথে ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, এমনকি তেল আবিবের মতো শহরের সামরিক কমান্ড হেডকোয়ার্টারেও হামলা চালানো হয়। মানে তাদের টার্গেট ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই। এর পরেই ইরান একটা ভয়াবহ ঘোষণা দেয়। তাদের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে দেন যে যেসব স্থাপনা বা দেশ থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই হামলাগুলো চালানো হয়েছে, সেই সব জায়গা এখন তাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু বা লেজিটিমেট টার্গেট। এর সোজাসাপটা অর্থ হল, এই সংঘাতে যে দেশই সাহায্য করবে সেই এখন ইরানের সরাসরি পাল্টা হামলার ঝুঁকিতে পড়ে গেল। এই আগুনটা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যেই থেমে থাকেনি, এর আঁচ গিয়ে লেগেছে পুরো বিশ্বের গায়ে। আর বিশ্বের প্রধান শক্তিগুলো এই সংকটে পরিষ্কারভাবে দুটো শিবিরে ভাগ হয়ে গেছে, যা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। দেখুন, বিভাজনটা একদম স্পষ্ট। একদিকে আছে রাশিয়া আর চীন, যারা এই হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে তীব্র নিন্দা জানিয়েছে। আর ঠিক তার উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে একদম কঠোর। প্রেসিডেন্ট ট্রাম্প তো পরিষ্কার বলেই দিয়েছেন, তাদের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, দরকার হলে কয়েক সপ্তাহ ধরে চলবে। রাশিয়ার অবস্থানটা কতটা শক্ত সেটা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডকে তিনি মানবিক, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের জঘন্য লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন। এর থেকেই বোঝা যায় রাশিয়া এটাকে শুধু একটা সামরিক অভিযান হিসেবে দেখছে না, বরং তার থেকেও অনেক বড় কিছু হিসেবেই দেখছে। এই যে এত বড় বড় দেশের লড়াই, ভূরাজনৈতিক হিসাব নিকাশ, এর মধ্যে কিন্তু পিষে যাচ্ছে সাধারণ মানুষ। এর সরাসরি প্রভাব পড়ছে ওই অঞ্চলে বসবাসকারী লক্ষ লক্ষ সাধারণ মানুষ আর বিভিন্ন দেশের প্রবাসীদের উপর। এই অবস্থায় বাংলাদেশের ভূমিকাটা কি? আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যা বলেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে বিশাল সংখ্যক বাংলাদেশী আছেন, তাদের নিরাপত্তাই এখন সরকারের মূল ভাবনার বিষয়।
আর সরকার কিন্তু শুধু মুখে বলছে না, কাজও করছে। একদিকে যেমন আন্তঃমন্ত্রণালয় বৈঠক হচ্ছে, তেমনি কুয়েত, বাহরাইন, কাতারের মতো দেশগুলো থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোনও আসছে। তারাও আশ্বাস দিচ্ছেন। কিন্তু এর মধ্যে একটা অত্যন্ত দুঃখের খবরও আমাদের শুনতে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তো সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ভয়ঙ্কর সংকট আখির কোন দিকে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি এতটাই অনিশ্চিত আর অস্থিরশীল যে এর ভবিষ্যৎ নিয়ে কেউই কিছু বলতে পারছে না। ভাবুন তো একবার, মাত্র ৩ দিনের ব্যবধান। শনিবার হামলা হলো, রবিবারেই ইরান তার ৬ষ্ঠ পর্যায়ের প্রতিশোধমূলক হামলা শুরু করল, আর সোমবার নাগাদ পুরো বিশ্ব একটা পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় কাঁপছে। উত্তেজনা কত দ্রুত বাড়ছে তা অবিশ্বাস্য। মানে ব্যাপারটা এখন আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের পর্যায়ে নেই। এটা এখন রাষ্ট্র বনাম রাষ্ট্রের লড়াই, একদম সরাসরি সংঘাত। এর গতিপথ কোন দিকে যাবে তা কেউ জানে না, এবং এর পরিণতি যে কতটা বিধ্বংসী হতে পারে তা ভাবলেও ভয় হয়। এই বিশ্লেষণের শেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, এই যে বিধ্বংসী একটা সংঘাত শুরু হলো, এটা মধ্যপ্রাচ্যকে ঠিক কোন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? পুরো অঞ্চলটা কি একটা অন্তহীন অস্থিতিশীলতার মধ্যে হারিয়ে যাবে? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।